সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস শুরু করে দিয়েছি। সেই হিসাবে বার্ষিক পরীক্ষার সিলেবাসের প্রথম একটি পাঠ আমি তোমাদেরকে দান করেছি। এরপরে আমি বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে শ্রাবণে কবিতা নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বই থেকে শ্রাবণে সুকুমার রায়ের রচিত এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে কবি পরিচিতি সম্পর্কে পাঠদান করেছিলাম। সেই হিসাবে আজ আমি তোমাদেরকে পাঠ পরিচিতি সম্পর্কে পাঠদান করব। আমরা শ্রাবণী কবিতাটা সম্পর্কে কি আছে বা শ্রাবণী কবিতায় কি লিখেছে সেটা একবার একটু পড়ব বা কবিতাটা আমরা আবার একটু পড়ি। শ্রাবণে সুকুমার রায়। জল ঝরে সারাদিন সারা রাত, অপরাণ নাম তাই বাদলের ধারাপাট। আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, পৃথিবীর ছাদ টেপে ঝমাঝম বাড়িধার। ম্লান করে গাছপালা প্রাণ খোলা বরসায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই বরসার প্লাবনের। জল ঝরে জলময় 10 দিকে টলমল, অবিরাম এই গান ঢালো জল। ধুয়ে যায় যত তাপ ঝরঝর গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। শুধু যেন বাজে কোথা নির্ঝুম ধুক ধুক, ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ। সুপ্রিয় শিক্ষার্থী, এই কবিতাটায় কবি শ্রাবণের এই কবিতায় আমাদের চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশের একটা সুন্দর রূপ বা সুন্দর একটা বর্ণনা উনি এখানে দিয়েছেন। উনি এই কবিতার মাধ্যমে আমাদের চারপাশের পরিবেশ যে একটা নব আনন্দ, নব সাজে যে সজ্জিত হয়, সেইটার বিশদ বর্ণনা করে কবি এখানে দেখিয়েছেন। আবার সেই পরিবেশের সাথেই আমাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ হাসি আনন্দগুলোও যে পরিবর্তিত হচ্ছে সেই কথাটাও এখানে বলছেন। শ্রাবণী কবিতাটি কবি সুকুমার রায়ের খাইদাই ছড়া গ্রন্থের অন্তর্গত। খাইদাই এই ছড়া গ্রন্থ থেকে শ্রাবণী কবিতাটি নেওয়া হয়েছে। শ্রাবণী কবিতাটাই বলছে যে গ্রীষ্মের সময় আমরা দেখি প্রকৃতির একটা ভিন্ন রূপ। প্রকৃতি হয়ে পড়ে অত্যন্ত রুক্ষ, অত্যন্ত শুষ্ক, দাবানল সৃষ্টিকারী একটা চেহারা, একটা রুদ্র মূর্তি আমরা প্রকৃতির দেখি। প্রকৃতি চারিদিকে তখন সবকিছু শুকিয়ে একেবারে খড়খড়া করে ফেলে। এরকম একটা প্রকৃতির রূপ আমরা দেখতে পাই। কিন্তু বর্ষায় যখনই বৃষ্টির প্রথম ফোঁটাটা মাটিতে পড়ে, মনে হয় যেন সেই প্রথম ফোঁটা থেকেই পৃথিবী একটা নবজাগরণের পূর্বাভাস পেয়ে যায়। পৃথিবী যেন খুব ধীরে ধীরে যখনই বৃষ্টির ধারাটা বৃদ্ধি পেতে থাকে, পৃথিবীও যেন নতুন রূপে নতুন সাজে চারিদিকে সবুজ ঘনঘটা হয়ে পৃথিবীর একটা ভিন্ন রূপ তখন ফুটে ওঠে। তখন গ্রীষ্মের যে শুষ্কতা, যে রুক্ষতা, সেটা একেবারে ধুয়ে মুছে চলে যায়। তখন বর্ষায় আমরা দেখি যে পৃথিবীটা সজীব প্রাণবন্ত রূপ ধারণ করে। কবিতায় সেই ছবিটাই এখানে আঁকা হয়েছে। বর্ষার গাছপালা, নদী নালা থেকে শুরু করে সবকিছুই যেন জলে পরিপূর্ণ হয়ে ওঠে। এখনো ঠিক এই সময়ও কিন্তু বর্ষা বা শ্রাবণ মাস আমরা বলছি, যে এই সময়ও কিন্তু আমরা যদি প্রকৃতির দিকে একটু তাকাই, প্রকৃতি কিন্তু এখন একেবারে সবুজ এবং পরিপূর্ণ, জলে চারিদিকে জলারণ্যে পরিপূর্ণ একটা পরিবেশ আমরা দেখতে পাবো। আমরা প্রকৃতির সাথে প্রকৃতির যে প্রাণের সঞ্চারটা বর্ষার মাধ্যমে ঘটে, সেটা যখন দেখছি তখন এর ভিতর থেকে আবার আমাদের জীবনের সুখ দুঃখগুলো কিন্তু আমরা খুঁজে পাই। আমাদের গ্রীষ্মের যে
তাপে আমাদের জীবনে যে সুখ দুঃখ যে কষ্টগুলো থাকে, বর্ষার প্রকৃতির সেই সজীবতা আমাদের মাঝে মনে হয় যেন একটা নবজাগরণ, নব আনন্দ, একটা সুখ দুঃখগুলো সব ধুয়ে মুছে নিয়ে চলে যায়, একটা নতুন প্রাণের সঞ্চার করে দিয়ে যায়। আমরা মানুষেরাও ঠিক একইভাবে মনে হয় যেন প্রকৃতির সাথে পালাবদল ঘটাচ্ছি। ঋতু যেমন তার রূপটা বারবার পরিবর্তন করছে, ঋতুর সাথে সাথে মনে হচ্ছে যেন আমাদের জীবনেরও সুখ দুঃখ হাসি আনন্দ কান্নাগুলো পালাবদল করছে। দেখি আমরা একটু শ্রাবণের কবিতায় বলছে, জল ঝরে সারাদিন সারা রাত, অপরাণ নামতাই বাদলের ধারাপাত। অর্থাৎ অপরাণ নামতাই মানে নামতার যেমন একটা ছন্দ থাকে, খুব ছোটকালে আমরা যখন নামতা পড়েছিলাম বা শিখেছিলাম তখন একটা ছন্দের মাধ্যমে শিখেছিলাম, সেই রকম একটা ছন্দের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন বৃষ্টিটা সারাদিন সারা রাত পড়ছে। আকাশের মুখ ঢাকা ধোয়া মাখা চারিধার, পৃথিবীর ছাদ টেপে ঝমাঝম বাড়িধার। অর্থাৎ আকাশ থেকে একদম আকাশের পৃথিবীর ছাদটা খুলে মনে হচ্ছে যেন বাড়িধার মানে বৃষ্টিটা অপুরান্ত ধারায় ঝমঝম ঝমঝম করে পড়ছে। ম্লান করে গাছপালা প্রাণ খোলা বরসায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। বলছে এই বর্ষায় গাছপালা সবকিছু যেন বর্ষার ঘোলা জলে ভরে উঠে, আর গাছপালা যেন এই বর্ষায় নতুন করে প্রাণ পায়। উৎসব ঘনঘোর উন্মত্ত শ্রাবণের, শেষ নাই বর্ষার প্লাবনের। একদম প্রকৃতির মধ্যে একটা উন্মাদ প্লাবনের ধারা সৃষ্টি হয় এই বর্ষার মাধ্যমে। জল জলে জলময় দশ থেকে টলমল, অবিরাম এই গান ঢালো জল। একদম সারাক্ষণ সারাদিন সারা রাত যেন প্রকৃতি শুধু একই সুর একই গানই বারবার গাইছে যে জল ঢালো। ধুয়ে যায় যত তাপ ঝড় গ্রীষ্মের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের। মানে শ্রাবণের মাসেই যেন পৃথিবীর যে রুক্ষতা, গ্রীষ্মের যে রুক্ষতা, সেই রুক্ষতাটা একেবারেই ম্লান হয়ে যায়। আর সূর্য বা রোদের স্মৃতিটুকু তখন যেন একেবারে স্মৃতি হয়ে যায়, রোদের দেখা পাওয়া যায় না, সে কথাটা বলছে যে তখন যেন রোদ একটা স্মৃতি হয়ে যায়। শুধু যেন বাজে কোথা নির্জন ধুক ধুক, ধরনীর আশা ভয় ধরনীর সুখ দুঃখ। অর্থাৎ এই বর্ষার প্লাবনের সাথেই আমাদের সুখ দুঃখগুলোরও পালাবদল ঘটছে। মানুষের জীবনের হাসি আনন্দ সুখ দুঃখগুলো ঠিক একইভাবে ঋতুর পরিবর্তনের সাথে পরিবর্তিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শ্রাবণের কবিতার পাঠ পরিচিতি বা এর মূল ভাব কি সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ইনবক্স করবে। এবং একটা কথা, আমি তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম ছোট, সেটা তোমরা নিশ্চয়ই করেছো আশা করছি। যদি এটা করে থাকো তাহলে তোমরা, আমি মনে করি যে এই কবিতার প্রায় ৮০% তোমরা শেষ করে ফেলতে পারবে। কারণ এখন কবিতার মধ্যে যে ভাবটা তুলে ধরা হয়েছে সেটা যদি তুমি তোমার আর পাশের পরিবেশ থেকে দেখে লিখো, কবিও ঠিক একইভাবে তার পরিবেশটাকেই এই কবিতায় তুলে ধরেছেন। তুমি যদি তোমার আশেপাশের পরিবেশটাই তোমার লেখার মধ্যে তুলে ধরো তাহলে কবিতার মূল ভাবটা তুমি ৮০% বুঝতে পেরেছো আশা করছি। এবং আজকের পাঠদানের মাধ্যমে মনে করছি যে তুমি সম্পূর্ণ কবিতার ভাবটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং একই সাথে বলছি যে পদ্যের যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হচ্ছে প্রতিটা লাইন খুব ভালো করে পড়তে হয়, কারণ প্রতিটা লাইন থেকেই আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো খুঁজে পাই। এবং এখানে কোন লাইনের পরে কোন লাইনটা হবে শুধু ছন্দে মিলিয়ে গেল বলেই যে মিলে যাবে তা কিন্তু না, যে কবি কোন ছন্দটার কথা লিখেছেন বা কবি কোন লাইনটার কথা তুলে ধরেছেন সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরটা যদি তোমাদেরকে করতে হয় তখন কিন্তু তোমাদেরকে প্রতিটা লাইন খুব ভালো করে জানতে হবে। আর বহু নির্বাচনী ভালো করার জন্য গদ্য হোক পদ্য হোক পাঠ্য বই পড়ার বিকল্প কোনো কিছুই নাই। সুতরাং অবশ্যই পাঠ্য বই তোমার ভালো করে পড়বে। তোমরা সবাই নিশ্চয়ই
ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশায় রাখছি। অবশ্যই বাসায় থাকবে, বাবা মায়ের কথা শুনবে। ধন্যবাদ সবাইকে।